Hello everyone, welcome to my channel DM Learn Academy. DM Learn Academy ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো ডিয়ার স্টুডেন্টস, আজকে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। দেখো, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025কে লক্ষ্য রেখে আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত তোমাদের জন্য সাজেশন সেট দিয়ে যাওয়ার। ওকে, তো দেখো, থার্ড সাবমিটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ থার্ড ইউনিট টেস্টকে লক্ষ্য রেখে আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা আলোচনা করব। দেখো, চতুর্থ শ্রেণী থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। দেখো, ইংরাজি সাজেশন এবং নমুনা প্রশ্নপত্র। ওকে, নমুনা প্রশ্নপত্র একদম হুবহু প্রশ্নপত্র কেমন হয় তেমনি একটি প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। ওকে, আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রত্যেকে বলছি নমুনা প্রশ্নপত্রটি তোমরা শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। আশা করছি এই প্রশ্নপত্র থেকে তোমাদের কিন্তু 90% কমন হতে পারে। ওকে, তো তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করো নি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু তোমরা প্রেস করে রাখো, যাতে ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। ওকে, আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রত্যেকে একটু সুন্দর হাত দিয়ে একটু লাইক করে দাও, বন্ধুদের কাছে একটু শেয়ার করতে কিন্তু ভুলে যাবে না। ওকে, চটপট করে বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও। আর তোমরা যারা ভাবছো সমস্ত ভিডিওর পিডিএফগুলো পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। দেখো, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে কিন্তু তোমরা পিডিএফগুলো পেয়ে যেতে পারো। আর আজকের ভিডিওটি আমরা কিন্তু একদম ডিটেলসে আলোচনা করব, প্রত্যেকটি বিষয় ধরে ধরে আলোচনা করব। কেমন ধরনের প্রশ্ন তোমাদের হয়, কেমন ধরনের প্রশ্ন আসে, কি কি প্রশ্ন পড়তে পারে, সমস্ত কিছু প্রত্যেকটা উত্তর আমরা একদম বাংলায় থেকে ট্রান্সলেট করে করে আমরা কিন্তু আলোচনা করব। তাই প্রত্যেকে বলছি তোমরা শেষ পর্যন্ত দেখো, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তাই প্রত্যেকে স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা দেখবে এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে ভিডিওটি আজকের কেমন হয়েছে। আর পরীক্ষার পরে অবশ্যই তোমরা জানাবে যে কতগুলি প্রশ্ন তোমাদের কমন এসছে। ওকে, তো চলো, আজকের কিন্তু ভিডিওটি অবশ্যই 90% কমনযোগ্য হতে চলেছে। তাই প্রত্যেকে বলছি তোমরা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। চলো, বেশি কথা না বাড়ি দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি কি রয়েছে, নমুনা প্রশ্নপত্রটি কেমন রয়েছে। চলো দেখো, বলেছে স্যাম্পল কোশ্চেন পেপার। দেখো, স্যাম্পল কোশ্চেন পেপার আমরা নিয়ে একটা আলোচনা করছি। থার্ড সাবমিটিভ এভালুয়েশন 2025 তৃতীয় ইউনিট টেস্ট যেটা হতে চলেছে, কত নম্বরে হতে চলেছে? দেখো, 50 নম্বরে ইংলিশ, চতুর্থ শ্রেণীর জন্য রয়েছে এটা। আর 1 ঘন্টা 30 মিনিট কিন্তু টোটাল পরীক্ষা হতে চলেছে। এখানে তোমরা অবশ্যই নাম লিখবে, নিজের নাম ইংরেজিতে লিখবে, রোল নাম্বার লিখবে, আর স্কুলের নাম যদি তোমাদের লিখতে বলে অবশ্যই তোমরা লিখবে। ওকে, এটা হলো তোমাদের একদম ফ্রন্ট পেজের ওপরের যে পোর্শনটা, সেটা কিন্তু এটা তোমাদেরকে পূরণ করতে হবে। ওকে, তারপরে দেখো, তোমাদের প্রথম প্রশ্ন একটা যেটা থাকবে কিন্তু একটা সিন তুলে দেওয়া থাকতে পারে। ওকে, অনেক প্রশ্নতে হয়তো সিন তুলে দেওয়া থাকবে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সিন তুলে দেওয়া থাকতে পারে। তাহলে প্রথমটা কি কি হবে না, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও। একের দাগে কিন্তু তোমাদের একটা সিন তুলে দেওয়া থাকতে পারে। দেখো, বাটারফ্লাই থেকে তোমাদের কিন্তু একটা এখানে সিন তুলে দেওয়া থাকতে পারে এবং থাকবে। ওকে, এখানে দেখো কোথা থেকে দিয়েছে না, মহাসিন থেকে যেটা ছিল পড়াটা সেখান থেকে কিন্তু তোমাদেরকে দিয়েছে। দেখো, ওয়ান নাইট, একদিন রাতে, আমি প্রত্যেকটা কিন্তু বাংলা করে করে সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একদিন রাতে মহাসিন ওয়াজ স্লিপিং, মহাসিন ঘুমাচ্ছিলেন। ইয়ে মিল ওয়েক, সাউন্ড ওয়েক হিম আপ, একটা মৃদু শব্দ তাকে জাগিয়ে দিল। হি স এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম, একটা অচেনা ব্যক্তিকে তিনি দেখতে পেলেন তার রুমের মধ্যে। মহসিন কোয়াড হিম স্টিডলি, মহসিন তাকে চট করে ধরে ফেললো। হি আস্কড হিম, সে তাকে জিজ্ঞাসা করলো, হোয়াই ডু ইউ নিড টু স্টিল, কেন তোমার চুরি করার প্রয়োজন রয়েছে? ক্যান ইউ নট লিড অ্যান অনেস্ট লাইফ, তুমি কি একটা সততার জীবন যাপন করতে পারো না? দ্য স্ট্রেঞ্জার রিপ্লাই, স্ট্রেঞ্জার উত্তর দিল যে আই হ্যাভ নো ওয়ার্ক, আমার কোনো কাজ নেই। দেয়ার ইজ নো ফুড ইন মাই হাউস, আমার বাড়িতে কোনো খাবার নেই। মাই চিলড্রেন ওয়ার ক্রাইং, আই স্টিল টু ফাইন্ড, আমার শিশুরা কাঁদছে। আই স্টিল টু ফাইন্ড ফুড ফর দেম, আমি তাদের জন্য খাবার চুরি করছি। প্লিজ ফরগিভ মি, দয়া করে আমাকে ছেড়ে দাও। হি ব্রোক ডাউন ইন টিয়ার্স, সে কান্নায় ভেঙে পড়লো। মহসিন ফেল্ট সেট ফর দ্য ম্যান, মহসিন তার জন্য কিন্তু দুঃখ অনুভব করলো। হি ওয়েন্ট টু হিজ হাউস, সে তার বাড়িতে গেল। হি স দ্যাট দ্য ম্যান হ্যাড টোল্ড হিম দ্য ট্রুথ, সে দেখলো যে মানুষটি সত্যি কথা বলছে। হি গিভ হিম মানি টু স্টার্ট এ বিজনেস, তিনি তাকে কিছু টাকা দিলেন ব্যবসা করার জন্য। হি প্রমিস টু গিভ হিম মোর মানি লেটার ইফ নিডেড, তিনি আরো প্রতিজ্ঞা করলেন যদি তার পরে আরো টাকা লাগে তিনি দেবেন। মহসিন ডেডিকেটেড হিজ লাইফ ইন স্প্রেডিং এডুকেশন অ্যামং দ্য মুসলিম, মহসিন তার জীবনটা ডেডিকেট করেছিলেন কাদের জন্য না, মুসলিম
মুসলিমদের পড়াশোনার জন্য, মুসলিমদের পড়াশোনার বিস্তার করার জন্য তিনি তার জীবনটা উৎসর্গ করেছিলেন। দ্য ইনকাম অফ হিজ প্রপার্টি ওয়াজ স্পেন্ড ইন চ্যারিটি, তিনি তার সমস্ত সম্পত্তির যে ইনকাম আয়টা সেটা কিন্তু মানুষের মধ্যে তিনি বিলিয়ে দিয়েছিলেন। দ্য পুয়ার লুকড আপন হিম অ্যাজ সেভিয়ার, গরিবরা তাকে কিন্তু তার রক্ষাকর্তা হিসেবে দেখত। হুগলি মহসিন কলেজ ইজ নেমড আফটার হিম, হুগলি মহসিন কলেজ তার নামে পরে হয়। আর মহসিন পাস্ট অ্যাওয়ে ইন 1812, মহসিন কিন্তু 1812 সালে তিনি মারা যান। দ্য গ্রেট সন অফ বেঙ্গল, এই মহান বাংলার মহান পুত্র, স্টিল রিমেম্বার উইথ রিভেন্স, তার এই মানুষ মনে রাখে তার এই সম্মান বা শ্রদ্ধার জন্য। ওকে, তিনি স্মরণীয় হয়ে রয়েছেন। চলো এবারে দেখে নিই আমরা এই যে সিনটা দিয়েছে এখান থেকে কি কি প্রশ্ন কিন্তু এখানে রয়েছে, সেই প্রশ্নগুলো দেখো। এরকম তোমাদের একটা সিন তুলে দেওয়া থাকবে, সিন থেকে প্রশ্ন দেওয়া থাকবে। এবার প্রশ্নগুলো আমরা দেখব কি কি প্রশ্ন রয়েছে এবং এই সিনটা দেখে দেখে প্রশ্নগুলি কিন্তু আমরা সেগুলো কমপ্লিট করব। দেখো প্রথমে কি বলেছে, দুয়ে দাগে প্রথমে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। দেখো যেখানে ঠিক হবে সেটা টি দিতে হবে, আর যেটা ফলস হবে মানে ভুল হবে সেটা কিন্তু এফ দিতে হবে। বলছে মহসিন পাস্ট অ্যাওয়ে ইন 1821, দেখো মহসিন 1821 সালে মারা গিয়েছিলেন, কিন্তু না, দেখো আমরা একটু আগে দেখলাম যে মহসিন কিন্তু এখানে মারা গিয়েছিলেন। দেখো মহসিন পাস্ট অ্যাওয়ে ইন 1812, 1812 সালে। তাহলে এখানে দেখো কি হবে, মহসিন মারা গিয়েছিলেন দেখো 1821 সালে বলেছে, তাহলে এটা কিন্তু ফলস হয়ে গেল। ওকে, তারপরে দেখো এ মিল সাউন্ড ওয়েক হিম আপ, দেখো একটা মৃদুমন্দ বাতাস একটা মৃদু শব্দ তাকে কিন্তু জাগিয়ে তুলেছিল, এটা কিন্তু ঠিকই, অবশ্যই আমরা প্রথমে পড়লাম। হি গিভ হিম মানি টু ফুড, তাকে খাবারের জন্য টাকা দিয়েছিলেন, কিন্তু না, আমরা দেখলাম যে তাকে কিন্তু ব্যবসার জন্য টাকা দিয়েছিলেন, তাহলে এটা হয়ে গেল ফলস। ওকে, তারপরে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে কমপ্লিট করতে বলেছে সেন্টেন্সটা। বলছে আই স্টিল টু ফাইন্ড ড্যাশ ফর দেম, দেখো এখানে আমরা যদি দেখি, দেখো আই স্টিল, এখানে আই স্টিল টু ফাইন্ড ফুড ফর দেম, দেখো এখানে ফুড ফর দেম, ফুড ফর দেম, তাহলে এখানে আমরা দেখো কি দেব, দেখো আই স্টিল টু ফাইন্ড ফুড ফর দেম, এখানে ফুড এফ ডবল ও ডি, ফুড ফর দেম। ওকে, তাহলে এখানে ফুড ফর দেম হবে এফ ডবল ও ডি, ফুড ফর দেম। তারপরে হি স এ ড্যাশ ইন হিজ রুম, দেখো হি স এ স্ট্রেঞ্জার, হি স এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম, এখানে দেখো স্ট্রেঞ্জার কিন্তু ইন হিজ রুম। তারপরে হি ব্রোক ডাউন ইন টিয়ার্স, কান্নায় ভেঙে পড়েছিল, এখানে দেখো আমরা যদি দেখে নিই, দেখো এখানে বলেছে হি ব্রোক ডাউন ইন হিজ টিয়ার্স, দেখো হি ব্রোক ডাউন ইন টিয়ার্স, তিনি কান্নায় ভেঙে পড়েছিল, তাহলে কিসে ভেঙে পড়েছিল, কান্নায় ভেঙে পড়েছিল। তাহলে আমরা কিন্তু এইভাবে সেন্টেন্সগুলো মিল করব কিভাবে না, আমরা সিনটা দেখবো, দেখে প্যাসেজ দেখে দেখে কিন্তু এই লাইনটাকে মিল করে উত্তরগুলো করার চেষ্টা করবো। ওকে, চলো তারপরে দেখো কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, প্রশ্নগুলির উত্তর দাও, প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। বলছে হোয়াই ডিড মহসিন ফিল সেড ফর দ্য ম্যান, কেন মানুষটির জন্য দুঃখ প্রকাশ করেছিল। দেখো আমরা এখানে লক্ষ্য করেছিলাম যে মানুষটির জন্য দুঃখ প্রকাশ করেছিলেন তিনি, এখানে দেখো তিনি যখন বলেছিলেন, উত্তর দিয়েছিলেন যে আই হ্যাভ নো ওয়ার্ক, আমার কোনো কাজ নেই, দেয়ার ইজ নো ফুড ফর মাই হাউস, মাই চিলড্রেন আর ক্রাইং, আমার পুত্ররা কাঁদছে, আই স্টিল টু ফাইন্ড ফুড ফর দেম, প্লিজ ফরগিভ মি, হি ব্রোক ডাউন ইন টিয়ার্স, মহসিন ফেল্ড সেড ফর দ্য ম্যান। দেখো এইখান থেকে আমরা এইটা পুরোটা আমরা লিখে দিতে পারি, একটু সাজিয়ে আমাদেরকে লিখতে হবে। দেখো when the man replied that he was not no work, no food in his house and his children were crying, so I stole food for them and he broke down in tears, then Mohsin felt sad for the man. ওকে, চলো নেক্সট পরের প্রশ্নটা কি বলেছে দেখো, বলেছে হোয়াট ডিড মহসিন সি ইন হিজ রুম when he wake up, যখন মহসিন জেগে উঠেছিলেন তখন সে কি দেখেছিলেন। দেখো আমরা দেখলাম যে মহসিন কিন্তু যখন জেগে গেছিলেন তখন কি দেখেছিলেন, দেখো মহসিন যখন জেগে ওঠে তখন কি দেখেছিলেন, দেখো ইয়ে মিল সাউন্ড ওয়েক হিম আপ, এখন একটা মৃদু শব্দে তার তিনি জেগে উঠলেন,
হি স এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম, সেটা একটা কিন্তু অচেনা ব্যক্তিকে দেখেছিল তার ঘরের মধ্যে। তাহলে এটা আমরা লিখে দিতে পারি হি স এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম। ওকে, দেখো তাহলে এখানে আমরা কি লিখতে পারি, মহসিন স এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম হোয়েন হি ওয়েক আপ, যখন সে জেগে উঠেছিল তিনি তখন দেখলেন যে তার ঘরের মধ্যে একটা অচেনা লোক। তারপরে দেখো হোয়াট ডিড মহসিন গিভ দ্য থিপ, মহসিন চোরকে কি দিয়েছিল, মহসিন গিভ দ্য থিপ মানি টু স্টার্ট এ বিজনেস, আমরা দেখলাম যে কিছু টাকা দিয়েছিল বিজনেস করার জন্য। তারপরে দেখো হোয়াট ডিড মহসিন ডেডিকেটেড হিজ লাইফ টু, দেখো এখানে আমরা একটা লাইন দেখেছিলাম, দেখো এখানে মহসিন ডেডিকেটেড হিজ লাইফ ইন স্প্রেডিং এডুকেশন অ্যামং দ্য মুসলিম, দেখো এই লাইনটা যদি আমরা গোটাটা লিখে দিই ওখানে কিন্তু উত্তরটা চলে আসে, মহসিন ডেডিকেটেড হিজ লাইফ, তার জীবনটাকে উৎসর্গ করেছিলেন কাদের জন্য, মুসলিমদের লেখাপড়া ছড়ানোর জন্য। ওকে, তাহলে এই লাইনটা আমরা এখানে দিয়ে দেব। দেখো তাহলে কি হলো, মহসিন ডেডিকেটেড হিজ লাইফ ইন স্প্রেডিং এডুকেশন অ্যামং দ্য মুসলিম। তারপর যে হোয়েন ডিড মহসিন ডাই, দেখো মহসিন মারা গেছিলেন কত সালে, আমরা দেখলাম যে মহসিন ডায়েড ইন 1812, মানে 1812 সালে তিনি মারা গেছিলেন। তারপরে দেখো হোয়াট ডিড মহসিন প্রমিস টু দ্য থিপ, কি প্রতিজ্ঞা করেছিলেন, মহসিন কি প্রতিজ্ঞা করেছিলেন, দেখো যদি আমরা একটু দেখে নিই মহসিন কি প্রতিজ্ঞা করেছিলেন এখান থেকে, দেখো হি গেভ হিম মানি টু স্টার্ট এ বিজনেস, তাকে ব্যবসা করার জন্য টাকা দিয়েছিলেন। হি প্রমিস টু গিভ হি মোর মানি লেটার ইফ নিডেড, যদি তার আরও কোনো প্রয়োজন পড়ে কিন্তু সে আরও টাকা দেবে, এই প্রতিজ্ঞা করেছিলেন। তাহলে এই লাইনটা আমরা এখানে লিখে দেব। এইভাবে কিন্তু তোমরা দেখে দেখে প্রশ্নগুলো করার চেষ্টা করবে। মহসিন প্রমিস টু গিভ হিম মোর মানি লেটার ইফ নিডেড। দেখো তোমরা যারা লিখতে পারো না, তোমরা যারা পড়তে পারো না, তোমরা উচ্চারণ করতে পারো না, তোমরা যারা মানে করতে পারো না, তোমরা কি করবে, তোমরা কিন্তু এরকম লাইনগুলো মিলিয়ে তোমরা উত্তরগুলো করার চেষ্টা করবে। আর সব থেকে একটা ভালো প্রসেস হচ্ছে কি, এরকম লাইন মিলিয়ে উত্তরগুলো করার। প্রশ্নের সঙ্গে যে লাইনটা বেশিরভাগ ক্ষেত্রে মিলে যায় সেই লাইনটা কিন্তু উত্তর হয়, বেশিরভাগ ক্ষেত্রে, খুব কম ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। তো তোমরা যারা একদম পড়তে পারো না তোমরা লাইনটা মিলিয়ে করার চেষ্টা করবে। ওকে, এবার দেখো 5 দাগে কি বলেছে, অ্যারেঞ্জ দ্য লেটার প্রপারলি টু দ্য মিনিংফুল ওয়ার্ডস। দেখো এখানে দেখো অ্যারেঞ্জ দ্য লেটার, মানে এখানে দেখো লেটারগুলো উল্টো পাল্টা করে দেওয়া রয়েছে, এলোমেলোভাবে দেওয়া রয়েছে, এটাকে সাজিয়ে নিতে হবে। দেখো এটা কি আছে, এটা হবে কি, দেখো গেস্টার, GESTURE, আর এটা দেখো কি হবে, ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে মিস, এটা হচ্ছে ক্রস। ওকে, অবশ্যই দেখো এইরকম কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই থাকতে পারে, সেম টু সেম কিন্তু পরীক্ষার মধ্যে আসবে। তোমাদেরকে বলে দিই, তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করে না, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে রাখো। ওকে, আর যদি ভালো লাগে একটু লাইক করে দাও, সঙ্গে সঙ্গে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও, আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। চলো তারপরে কি বলেছে দেখো, বলছে মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস, অবশ্যই মেক সেন্টেন্স তোমাদের থাকছে। দেখো আমি এখানে অনেকগুলো দিয়েছি তোমাদের প্র্যাকটিস করার জন্য। দেখো হ্যাপি মানে সুখী, ডে মানে দিন, ওপেন মানে খোলা, ফ্যামিলি মানে পরিবার, ফ্রম মানে থেকে, ফ্রেশ মানে একদম পরিষ্কার, ওকে, বা সতেজ। দেখো তাহলে মেক সেন্টেন্স মানে বাক্য রচনা করো, বাক্য রচনা করতে হবে কিভাবে, হ্যাপি দিয়ে বাক্য রচনা। দেখো আমি নিচে করে দেখিয়ে দিয়েছি তোমাদের, আই অ্যাম ভেরি হ্যাপি, তারপরে দেখো ইট ইজ ভেরি হট ডে, দিয়ে দেখো ইট ইজ ভেরি হট ডে। দেখো বাক্য রচনা অর্থাৎ কি না, যে ওয়ার্ডটা বলেছে সেই ওয়ার্ডটা কিন্তু বাক্যের মধ্যে থাকবে। দেখো এখানে হ্যাপি, আই অ্যাম ভেরি হ্যাপি, হ্যাপিটা রয়েছে, দিয়ে দেখো ইট ইজ ভেরি হট ডে, ডেটা রয়েছে, তারপর ওপেন, দিস ডোর ইজ ওপেন, এই ডোরটা খোলা, তারপরে দেখো ফ্যামিলি, তাহলে উই আর হ্যাপি ফ্যামিলি, আমরা এই সুখী পরিবার, তারপরে দেখো হি ফেল ইনটু ফ্রম এটি, সে গাছ থেকে পড়ে গিয়েছিল, ফ্রম রয়েছে, তারপর দ্য ফ্রুটস আর ভেরি ফ্রেশ, আর ফলগুলি হয় খুবই সতেজ। তাহলে এইরকম ভাবে কিন্তু মেক সেন্টেন্স তোমাদের কিন্তু পরীক্ষায় থাকবে। ওকে, চলো নেক্সট দেখো 7 দাগে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে বলেছে। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা কি আমাদেরকে আগে কিন্তু জানতে হবে। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা হচ্ছে কি না, ভার্বের গায়ে আইএনজি যোগ হয়, সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভাব আনতে হয় একটা, তারপরে ভার্বের গায়ে আইএনজি যোগ, তারপরে কিন্তু অবজেক্ট হয়। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভাব কি বসে, অ্যাম ইজ আর কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে। ওকে, সাবজেক্টের পরে অ্যাম ইজ অথবা আর বসবে।
এম কোথায় বসবে না আয়ের পরে এম বসবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসে, আর বাকি সব জায়গায় আর বসে, আর ভার্বের গায়ে আইএনজি। তাহলে আমাদের দেখো ভার্বটা এখানে দেওয়া রয়েছে, আর এখানে আমরা দেখবো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে কিনা। দ্য চিলড্রেন, দেখো শিশু, শিশুটি সিঙ্গুলার নাম্বার আছে থার্ড পার্সন, তাহলে এখানে কি হবে ইজ লিসেনিং, ভার্বের গায়ে আইএনজি যোগ করে দিলাম আর ইজ বসিয়ে দিলাম। খুবই সোজা, একবার যদি তোমরা বুঝে নিতে পারো। তারপরে দেখো রবি, রবিও একটা নাম বোঝাচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটাও দেখো ইজ বসাবো, ভার্বের গায়ে আইএনজি যোগ করে দেবো, ইজ রিডিং হয়ে গেল। তারপরে দেখো লার্ন, আয়ের পরে আমরা কি বসে জানি, আয়ের পরে এম বসে, তাহলে এম, লার্নের গায়ে আইএনজি যোগ করে দিলে লার্নিং। তারপরে দেখো আই, গো, গো আছে, আয়ের পরে এম বসবে, গোটা হয়ে যাবে আইএনজি গোয়িং। তারপরে দেখো সিমি, একটা নাম রয়েছে, সিমির পরে ইজ বসবে, ওয়াচিং। ওকে, দেখো ওয়াচ ছিল, আইএনজি যোগ করে দিলে ওয়াচিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু খুবই সোজা, তোমরা যদি একবার বুঝতে পারো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। দেখো প্রিপোজিশন বলেছি, প্রিপোজিশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই করে তোমাদের জন্য প্রিপোজিশনটা তোমরা ভালোভাবে করে রাখবে। প্রত্যেকটা প্রিপোজিশন কোথায় কি বসে, দেখো প্রথম বলেছি কি আই প্লেস দ্য ভেস ড্যাশ দ্য টেবিল, কোথায়, টেবিলের ওপরে হবে নিশ্চয়ই, দেখো এখানে অন দ্য টেবিল। তারপরে বলছে মহসিন পাস্ট, মহসিন মারা গেছিল, দেখো সালের আগে কি বসে, সালের আগে সবসময় কিন্তু ইন বসাবো আমরা জানি ইন সালের আগে বসে। তারপরে দেখো দ্য রিভার ফলোস দ্য ব্রিজ, দেখো রিভার ফলোস দ্য ব্রিজ কোথায় না নদীটা বয়ে চলেছে ব্রিজের তলা দিয়ে, আন্ডার দ্য ব্রিজ। ওকে, আন্ডার দ্য ব্রিজ। তারপরে দেখো দে আর গোয়িং ড্যাশ স্কুল, দে আর গোয়িং টু স্কুল। তারপরে উই আর টকিং উইথ ইউ, আমরা কথা বলবো তোমার সাথে, বলছি তোমার সাথে, তাই তো। তাহলে এখানে উইথ হবে, আর গোয়িং টু স্কুল আমরা জানি এখানে টু বসবে, ঠিক আছে। আর ইন কোথায় বসে, ইন কোনো সালের আগে বসে, মধ্যে বোঝালে বসে, অন হলে ওপরে হলে অন বসে, তলায় হলে আন্ডার বসে, থেকে হলে টু বসে, আর সাথে হলে উইথ বসে, থেকে হলে আবার ফর্ম বসে, ঠিক আছে। এবং ওপরে বসালে আপ, একদম তলায় বসালে কি হয় ডাউন। এগুলো কিন্তু তোমাদেরকে ভালোভাবে কোথায় কোনটা বসে সেগুলো ভালোভাবে মনে রাখতে হবে। ইনটু, দুটোর মধ্যে বসালে ইনটু বসবে, ঠিক আছে। আর কোনো কিছুর জন্য বোঝালে ফর বসবে, কোনো স্থানের আগে অ্যাড বসবে, এগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, চলো নেক্সট। এবার দেখো উইংস থেকে তোমাদের কি, দেখো উইংস থেকে এখানে একটা অনুচ্ছেদ তুলে দেওয়া হয়েছে, দেখো প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, বলছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এই তোমরা যত্ন সহকারে পড়ো অনুচ্ছেদটি ভালো করে, তারপরে উত্তর দাও। বলেছে দেখো মাদার টেরেসা ওয়াজ বর্ন অন 26 আগস্ট ইন 1910। দেখো মাদার টেরেসা 1910 সালে 26শে আগস্ট জন্মগ্রহণ করেছিলেন। অ্যাট দ্য এজ অফ 18 সি ডিসাইডেড টু বি এ নান, 18 বছর বয়সে তিনি ঠিক করলেন যে তিনি সন্ন্যাসিনী হবেন। সি দেন লেফট হোম ফর গুড টু, তিনি তারপর চিরতরে বাড়ি ছেড়ে চলে গেলেন। এনরোল, নাম লেখালেন হারসেলফ অ্যাট দ্য ইনস্টিটিউট অফ দ্য ব্লেসড মেরি ভার্জিন ইন আয়ারল্যান্ড, ব্লেসড মেরি ভার্জিন আয়ারল্যান্ড একটা প্রতিষ্ঠানে তিনি তার নাম নথিভুক্ত করলেন। সি কেম টু ইন্ডিয়া ইন 1929, 1929 সালে তিনি কিন্তু ভারতবর্ষে এসেছিলেন। তারপর টেরেজা ফাউন্ডেড দ্য মিশনারি অফ চ্যারিটি ইন 1950, 1950 সালে তিনি মিশনারি অফ চ্যারিটি নামে একটা চ্যারিটি স্থাপন করেছিলেন। তারপর সি স্পেন্ড মেনি ইয়ার্স অফ হার লাইফ ইন কলকাতা, তিনি তার অনেক বছর মানে বয়সের অনেক বছর কলকাতায় কাটিয়েছিলেন। ওয়ার্কিং ফর দ্য পুয়ার অ্যান্ড সিক পিপল, মানে তিনি মানুষজনের, গরিব এবং অসুস্থ মানুষদের জন্য তিনি কাজ করেছিলেন। সি ওয়াজ অনার্ড, তিনি সম্মানিত হয়েছিলেন উইথ মেনি ইয়ার্স, অনেক পুরস্কারে। ইন 1979 সি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ দ্য নোবেল প্রাইজ ফর পিস, তিনি 1979 সালে কিন্তু শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। সি ইজ রেসপেক্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড ফর হার নোবেল ওয়ার্কস, সারা বিশ্বে তাকে কিন্তু এই নোবেল ওয়ার্কসের জন্য সবাই মহান কাজের জন্য তাকে সম্মান করেন। সি পাস্ট অ্যাওয়ে, তিনি মারা গিয়েছিলেন অন 5 সেপ্টেম্বর 1979 ইন কলকাতা, তিনি কলকাতায় 1997 সালে তিনি মারা গিয়েছিলেন। ওকে, তাহলে এই হচ্ছে কি মাদার টেরেজাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাদার টেরেজা। তোমাদের মাদার টেরেজাটা ভালোভাবে কিন্তু করে রাখতে হবে, সমস্ত রকম প্রশ্ন করে রাখতে হবে। এবং আমি যে সকল প্রশ্নগুলো দিয়েছি আশা করছি এর বাইরে কিছু আসবে না যদি তোমাদের মাদার টেরেজা থেকে পড়ে। ওকে, দেখো প্রথম বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ তোমরা ঠিক দাও, যেটা ঠিক হবে সেখানে টি দাও, আর যেটা ফলস হবে সেখানে এফ দাও। ওকে, এবার দেখো মাদার টেরেজা স্পেন্ড মেনি ইয়ার্স ইন দিল্লি, দেখো মাদার টেরেজা অনেক দিন কাটিয়েছিলেন দিল্লিতে কাটিয়েছিলেন না,
এখানে দেখো মাদার টেরেজা কিন্তু মেনি ইয়ার স্পেন্ড ইন কলকাতা, এখানে দেখো কলকাতা কাটিয়েছেন, তাহলে এটা কিন্তু ফলস হয়ে যাবে। তারপর দেখো মাদার টেরেজা ফাউন্ডেড দ্য মিশনারি অফ চ্যারিটি, দেখো মাদার টেরেজা প্রতিস্থাপন করেছিলেন মিশনারি অফ চ্যারিটি। দেখো এখানে টেরেজা ফাউন্ডেড দ্য মিশনারি অফ চ্যারিটি, 1950 সালে তিনি মিশনারি অফ চ্যারিটি স্থাপন করেছেন, তাহলে এটা হয়ে গেল ঠিক। তারপরে দেখো সি ওয়াজ অনার্ড উইথ মেনি অ্যাওয়ার্ডস, তিনি অনেক পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। এখানে দেওয়া রয়েছে দেখো সি ওয়াজ অনার্ড উইথ মেনি অ্যাওয়ার্ডস, তিনি অনেক পুরস্কারে সম্মানিত হয়েছিলেন, তাহলে এটাও কিন্তু ঠিক, টি হলো। ওকে, চলো নেক্সট। তারপরে দেখো বলেছি অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, প্রশ্নগুলির উত্তর দাও। দেখো হুম ডিড মাদার টেরেজা হেল্প, মাদার টেরেজা কাদেরকে সহযোগিতা করতো বা সাহায্য করতো? দেখো এখানে আমরা দেখেছিলাম যে মাদার টেরেজা কিন্তু সাহায্য করতো কাদের? পুয়ার অ্যান্ড সিক পিপল। দেখো পুয়ার অ্যান্ড সিক পিপল তাদেরকে কিন্তু, তাদের জন্য তিনি কাজ করতেন বা তাদেরকে তিনি সহযোগিতা করতেন। তাহলে এখানে কি হবে? এখানে হচ্ছে কি, দেখো মাদার টেরেজা হেল্প পুয়ার অ্যান্ড সিক পিপল, মাদার টেরেজা হেল্প পুয়ার অ্যান্ড সিক পিপল। তারপরে দেখো হোয়াট ডিড মাদার টেরেজা ডু ডিউরিং হার লং স্টে ইন কলকাতা, কলকাতা থেকে তিনি অনেক সময় কলকাতায় ছিলেন, সেই সময় তিনি কি করেছিলেন? দেখো সেই সময় তিনি কিন্তু গরিব মানুষদের জন্য কাজ করেছিলেন। দেখো এই লাইনটা যে মাদার টেরেজা স্পেন্ড মেনি ইয়ার্স ইন হিজ লাইফ, দেখো এখানে রয়েছে, এখানে আমার প্যাসেজ থেকে যদি দেখি, দেখো এখানে বলেছে, দেখো সি স্পেন্ড মেনি ইয়ার্স অফ হার লাইফ ইন কলকাতা ওয়ার্কিং ফর দ্য পুয়ার অ্যান্ড সিক পিপল, তাহলে তিনি অনেক বছর কলকাতা ছিলেন, সেখানে তিনি গরিব মানুষদের জন্য তিনি কাজ করেছিলেন, তাহলে এখান থেকে আমরা এটা লিখে দিতে পারি। ওকে, তাহলে দেখো কি হবে উত্তরটা কি হবে? দেখো মাদার টেরেজা স্পেন্ড মেনি ইয়ার্স ইন হিয়ার লাইফ ইন কলকাতা ওয়ার্কিং ফর দ্য পুয়ার অ্যান্ড সিক পিপল। ওকে, তারপরে দেখো নেক্সট, হোয়াই ডিড মাদার টেরেজা এস্টাবলিশড মিশনারিজ অফ চ্যারিটি, মিশনারি অফ চ্যারিটি কেন স্থাপন করেছিলেন? কারণ তিনি গরিব মানুষদের সেবা করার জন্য, সুস্থ মানুষদের দেখভাল করার জন্য। তাহলে এখান থেকে লিখতে পারি, দেখো মাদার টেরেজা এস্টাবলিশড ওয়াজ মিশনারি অফ চ্যারিটি ওয়ার্কিং ফর দ্য পুয়ার অ্যান্ড সিক পিপল, মানে গরিব মানুষদের কাজ দেখাশোনা কাজকর্ম করার জন্য। তারপরে দেখো হোয়াই ইজ মাদার টেরেজা রেসপেক্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, দেখো মাদার টেরেজা, এখানে একটা সেন্টেন্স আমরা দেখেছিলাম, দেখো এখানে কি বলেছে, দেখো মাদার টেরেজা বলেছে সি ইজ রেসপেক্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড ফর হার নোবেল ওয়ার্কস। আমরা যদি এখান থেকে এই লাইনটা লিখে দিই, দেখো উত্তরটা হয়ে যাচ্ছে, তিনি সম্মানিত হয়েছিলেন সারা বিশ্বে তার নোবেল ওয়ার্কসের জন্য, তার মহান যে কাজকর্ম তার জন্য। তাহলে এই লাইনটা আমরা এখানে পুট করে দিতে পারি। দেখো লাইন তুলে কিন্তু তোমরা উত্তরগুলো করবে অবশ্যই লাইনের সঙ্গে মিলিয়ে, যারা তোমরা পারো না, তোমরা যারা পড়তে পারো না, তোমরা বুঝতে পারো না, তোমরা অবশ্যই কিন্তু এইভাবে লাইন তুলে করার চেষ্টা করবে। ওই জন্য আমি বারবার কিন্তু তোমাদের লাইনগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো মাদার টেরেজা ইজ রেসপেক্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড ফর হার নোবেল ওয়ার্কস। তারপরে দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট পাস্ট ফর্ম বলেছে অফ ভার্ব গিভেন ইন ব্র্যাকেটস। দেখো তাহলে পাস্ট ফর্ম এখানে বলেছে, দেখো গোয়ের পাস্ট ফর্ম কি হবে? ওয়েন্ট। তারপরে দেখো হি ট্রাভেল হচ্ছে, ট্রাভেলের পাস্ট ফর্ম ট্রাভেলড, আর বাইয়ের পাস্ট ফর্ম কি হচ্ছে? বট। ওকে, পাস্ট ফর্ম কিন্তু অবশ্যই থাকবে, তোমাদের ভালো করে পাস্ট ফর্মগুলো করতে হবে। অর্থাৎ নাও দেন যেটা তোমাদের ছিল বা আছে নাও দেন, সেই নাও দেনটা হচ্ছে কি? পাস্ট ফর্ম। ওকে, চলো নেক্সট। তারপরে বলেছে দেখো আইডেন্টিফাই দ্য রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস ফ্রম দ্য প্যাসেজ। দেখো আমাদের যে প্যাসেজটা পড়লাম, অর্থাৎ আমাদের মাদার টেরেজার যে প্যাসেজটা রয়েছে, সেই প্যাসেজ থেকে রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্ব, অথবা তোমাদের এখানে কোনো একটা প্যাসেজ তুলে দিতে পারে, এখানে একটা হয়তো এর উপরে একটা এরকমভাবে প্যাসেজ তোমাদের একটা তুলে দিতে পারে, তার থেকে তোমাদের রেগুলার বা ইরেগুলার ভার্বটা কিন্তু এখানে বক্সের মধ্যে বসাতে বলতে পারে। তাহলে এখানে দেখো রেগুলার ভার্ব কাকে বলবো না, পাস্ট টেন্সে যেগুলো রয়েছে ইডি যোগ রয়েছে সেগুলো হচ্ছে রেগুলার ভার্ব, আর পাস্ট টেন্সে যেগুলো ইডি যোগ নেই সেগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব। তাহলে আমরা যদি প্যাসেজটা একটু দেখি, দেখো প্যাসেজের দিকে একটু লক্ষ্য করো, তাহলে কোনগুলো যেগুলো ভার্ব রয়েছে, দেখো ডিসাইডেড, দেখো ডিসাইডেডটা কি হচ্ছে, এখানে ইডি যোগ রয়েছে, এটা হচ্ছে কি? রেগুলার ভার্ব। আর এখানে দেখো যদি আমরা দেখি লেফটটা কি হচ্ছে? এটা ইরেগুলার ভার্ব। তাহলে যেগুলো হচ্ছে কি ইডি যোগ রয়েছে সেগুলো হচ্ছে রেগুলার ভার্ব, আর যেগুলো ইডি যোগ নেই সেগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব। অর্থাৎ পাস্ট টেন্সে যে ভার্বগুলিতে ইডি যোগ রয়েছে সেগুলো রেগুলার ভার্ব, আর পাস্ট টেন্সে যেগুলো ইডি যোগ নেই সেগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব। তারপরে দেখো রেগুলার ভার্ব আর কি আমরা বলতে পারি, দেখো কেমটা হচ্ছে কি ইরেগুলার ভার্ব, ব্লেসডটা ইডি যোগ রয়েছে, দেখো এটা হচ্ছে রেগুলার ভার্ব। ফাউন্ডেড দেখো ইডি যোগ রয়েছে, রেগুলার ভার্ব।
ওকে, দেখো স্পেনটা ইডি যোগ নেই, তাহলে এটা হচ্ছে ইরেগুলার ভার্ব। এইভাবে কিন্তু আমরা রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্বগুলো চিহ্নিত করতে পারি। দেখো অনার্ট, অনার্ট দেখো এখানে ইডি যোগ রয়েছে, এটা হচ্ছে রেগুলার ভার্ব। তারপরে আর যদি আমরা দেখো রেসপেক্টেড, এটা হচ্ছে ইডি যোগ রয়েছে, রেগুলার ভার্ব। ওকে, এরকম প্রত্যেকটা যদি আমরা দেখি খুঁজে খুঁজে, তাহলে আমরা দেখতে পাবো যেগুলো পাস্ট টেন্সে ইডি যোগ রয়েছে সেগুলো হচ্ছে রেগুলার ভার্ব, আর যেগুলো ইডি যোগ নেই সেগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আর যদি একটু লক্ষ্য করি ভালোভাবে, দেখো এখানে অ্যাওয়ার্ড ডেট, অ্যাওয়ার্ড থেকে অ্যাওয়ার্ড ডেট ইডি যোগ রয়েছে, এটা হচ্ছে রেগুলার ভার্ব। ওকে, তাহলে যেগুলো হচ্ছে কি পাস্ট, PASSED, পাস্ট থেকে পাস্ট হয়েছে, তাহলে যেগুলো ইডি যোগ থাকবে, পাস্ট টেন্সে যেগুলো ইডি যোগ থাকবে সেটা হচ্ছে কি সেই ভার্বটা রেগুলার ভার্ব। আবার ভালো করে বুঝে নাও, যেগুলো ইডি যোগ থাকবে পাস্ট টেন্সের ভার্বের গায়ে সেটা হচ্ছে রেগুলার ভার্ব, আর যেগুলো পাস্ট টেন্সে ইডি যোগ থাকবে না সেগুলো ইরেগুলার ভার্ব। ওকে, দেখো তাহলে আমি এখানে প্রত্যেকটা দেখে দেখে করে দেখো, ডিসাইডেড, ব্লেসড, দেখো ব্লেসড, তারপর রয়েছে অ্যাওয়ার্ডেড, অনার্ড, পাস্ট, আর ইরেগুলার ভার্ব দেখো বর্ন, লেফট, কেম, স্পেন্ট। ওকে, তারপরটা দেখো 14 দাগে কি বলছে, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাডজেক্টিভ গিভেন ইন দ্য হেল্প বক্স। দেখো অ্যাডজেক্টিভ, এই যে হেল্প বক্সে কিন্তু অ্যাডজেক্টিভগুলো সঠিক জায়গায় বসাতে হবে। দেখো আই ওয়ান্ট এ ড্যাশ কেক ফর মাই বার্থডে, আমি আমার বার্থডের জন্য একটা ড্যাশ কেক চাই, তাহলে বিগ কেক চাই, একটা বড় কেক। তারপর দেখো উল ইউ লাইক ড্যাশ ওয়াটার, তুমি কি জল পান করতে ভালোবাসো, কোল্ড 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 ড্রিঙ্ক বা কোল্ড ওয়াটার। ওকে, তারপরে দেখো দ্য ক্যাট র্যান আফটার এ ড্যাশ মাউস, লিটিল মাউস, মানে ছোট ইঁদুরের থেকে বিড়ালটা জোরে দৌড়চ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু তোমাদের অ্যাডজেক্টিভও দিতে পারে। চলো নেক্সট কি বলেছে দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ডস গিভেন ব্র্যাকেট। দেখো অপোজিট মিনিং অবশ্যই কিন্তু তোমাদের থাকবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অপোজিটটা তোমাদেরকে কিন্তু থাকবেই থাকবেই। তাহলে অপোজিটটা তোমাদেরকে ভালোভাবে দেখতে হবে। দেখো দ্য লাইট ডিমস, ডিমস মানে কি একদম মৃদু হয়ে যাওয়া, অ্যাজ দ্য সান রাইজ, এখানে সাইন মানে চকচকে, ডিমসের বিপরীত হচ্ছে সাইন। তারপরে দেখো সরো ইন আওয়ার লাইফ ইজ, দেখো পার্মানেন্ট রয়েছে, দুঃখ হয় আমাদের জীবনে, পার্মানেন্ট, এটা কি আমরা দেখো এটা যদি আমরা অপোজিট করি তাহলে কি হবে, টেম্পোরারি। ওকে, তারপর দ্য স্টুডেন্ট ওয়ার ডিভাইডেড ইনটু গ্রুপস ইকুয়ালি, ইকুয়ালির বিপরীত কি হচ্ছে ইভেনলি। ওকে, তারপরে দেখো দ্য বয় হ্যাড এ আনহ্যাপি ডে, বালকটির হচ্ছে আনহ্যাপি ডে মানে অখুশি দিন, তাহলে এটা আনহ্যাপির বিপরীত কি হবে, দেখো হ্যাপি। তারপরে দেখো পিপল অফ এ রিজন ওয়ার ডিফারেন্ট টাইপস অফ ড্রেস, এটা দেখো ডিফারেন্ট রয়েছে মানে আলাদা রকমের, তাহলে এটা কি হবে সেম, এখানে কি হবে সেম। ওকে, এটা হচ্ছে অপোজিট মিনিং। তারপরে দেখো রাইট 5 সেন্টেন্স, দেখো এখানে প্যারাগ্রাফ, তোমার রাইটিং স্কিলে কি কি থাকবে, দেখো হোয়াট ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার, তুমি বড় হয়ে কি হতে চাও সেটা, বা তোমার জীবনের লক্ষ্যটা কি। আর দেখো রাজা রামমোহন রায় সম্পর্কে 5টা বাক্য, এবং মেমোরেবল ইনসিডেন্ট ইন ইউর লাইফ, তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ যেটা মনে হয় স্মৃতিপূর্ণ যেটা ঘটনাটা, সেই মেমোরেবল ইনসিডেন্টটা কিন্তু করতে হবে। তোমরা অবশ্যই কিন্তু এই দুটো ভালোভাবে করে রাখবে, হোয়াট ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার অ্যান্ড রাজা রামমোহন রায়, আর তার সঙ্গে সঙ্গে অপশনাল হচ্ছে মেমোরেবল ইনসিডেন্ট ইন ইউর লাইফ। এই দুটো কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, অবশ্যই তোমাদের জন্য তোমরা ভালোভাবে করে রাখবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর দেখো আমি চেষ্টা করছি তোমাদেরকে কিন্তু এই সমস্ত যে প্যারাগ্রাফগুলো রয়েছে এই প্যারাগ্রাফগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়ার বা ভিডিও একটি করে দেওয়ার চেষ্টা করব। তাই প্রত্যেকে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, এবং তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। আর যদি তোমরা নতুন হও চ্যানেলে, তোমরা সাবস্ক্রাইব করে নাও, চটপট করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এবং সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, ভালো লাগলে একটু লাইক করে দাও। ওকে, তো এই ছিল আজকের কিন্তু এই গুরুত্বপূর্ণ ভিডিওটি রয়েছে। ওকে, তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই প্রত্যেকে একটু সুন্দর হাত দিয়ে লাইক করবে। তোমরা ভালো থেকো, পড়তে থাকো, পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশান নাও। প্রত্যেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।